নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন মৈত্রেয়ী দেবীর লেখা উপন্যাস ন হন্যতে। আজ শোনাতে চলেছি উপন্যাসটির পঞ্চম পর্ব। বাবার খুব ব্লাড প্রেশার, তাই নিয়ে তোলপাড় হচ্ছে, কারণ তার চোখে রক্ত জমেছে। এটা কঠিন অসুখ, কিন্তু কঠিন অসুখ না হলেও বাবার একটু অসুখ হলেই তা কঠিন বলে মনে হয়। শুধু আমাদের নয়, সব বাড়িতেই। বাড়ির কর্তা যে পুরুষ, তিনিই 15 আনা, অন্য আর সকলে একত্র হয়ে 1 আনা। অর্থাৎ তার সুখ সুবিধে, ইচ্ছা অনিচ্ছার উপরই সবকিছু নির্ভর করছে। অন্য লোকের সুখ সুবিধা, ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নেই। এই ভাবটা আমাদের বাড়িতে খুব বেশি, কারণ এখানে তো তিনি বাড়ির কর্তা মাত্র নয়, অধিষ্ঠাত্র দেবতা। কাজেই তাঁর অসুখ হওয়া মানে বাড়ির সকলের অসুখ হওয়া, অর্থাৎ আর কারো অন্য চিন্তা নেই। মার তো নেই। মা রাতের পর রাত জাগতে পারেন হাসি মুখে। এই অতন্দ্র সেবা অবশ্য বাবা গ্রহণ করেন প্রাপ্য হিসাবে। এটা সব বাড়ির কর্তাদেরই মনোভাব। স্ত্রীর দিকে এই সেবার মূল্য তার দানের আনন্দের তৃপ্তিতে, হয়তোবা পুণ্যে স্বামীর দিক থেকে কৃতজ্ঞতার কোনো প্রয়োজনও নেই। সে কথা কেউ মনেও করে না। অসুখ না হলেও বাড়িতে যেটা শ্রেষ্ঠ খাদ্য সেটা কর্তার জন্য। তার নিদ্রার সময় সমস্ত বাড়ির নীরবতা, কিন্তু অন্যের নিদ্রার সময় তিনি চিৎকার করতে পারেন। সেটা কেউ অন্যায় মনে করে না। বাড়ির কর্তাদের এমনও দেখেছি, ট্রেনে কোথাও যাওয়ার সময় ফার্স্ট ক্লাসে গেলেন, বুড়ো মা ছেলে মেয়েদের ইন্টারে তুলে দিয়ে। খুব ভালো লোকেরাও এরকম করতেন। এতে কেউ তাদের নিন্দা করত না বা তাদের আত্মগ্লানি হতো না। বাড়ির কর্তা অর্থাৎ যার রোজগারে বাড়ির অন্য সকলে প্রতিপালিত, তার অপ্রতিহত অধিকার অন্যের সুখ দুঃখ ইচ্ছা অনিচ্ছাকে দলিত পিষ্ট করে সকলকে নিজের মতে চালনা করবার। এতে একটা বৃহৎ পরিবারের শৃঙ্খলা রক্ষা করবার হয়তো সুবিধা হয়, কিন্তু ওই কর্তা ব্যক্তিটি একান্ত স্বার্থপর ও দাম্ভিক হয়ে উঠবার সুযোগ পান। তার নিজের ধারণা জন্মায় যে এই বাড়িতে তিনি একজন ঈশ্বর, অথচ তিনি তো ঈশ্বর নন। ওই বাড়ির দুস্থতম তুচ্ছতম আত্মীয়টির মতোই তিনিও একজন ভুল ভ্রান্তিযুক্ত সুখ দুঃখ কাতর সাধারণ মানুষ। একটি দেশের পক্ষে রাজা যেমন সে দেশের ভাগ্য নিয়ন্তা, সংসারে কর্তাও তাই। তারপর কর্তাটি যদি বিশেষ অনেক গুণের অধিকারী হন, তবে তো কথাই নেই। বাবার গুণের বোধহয় পরিমাপ হয় না, বিশেষত বিদ্যার দিক থেকে। এমন কোনো বিষয় নেই যে বিষয়ে তিনি কিছু না কিছু জানেন। অমেয় তার জিজ্ঞাসা নিরন্তর বহু দিকে ধাবিত। দুরহ সংস্কৃতে লেখা দর্শনশাস্ত্রের অর্থবোধ করবার জন্য কোনোদিন তার সাহায্য দরকার হয়নি। তার স্মৃতিশক্তি প্রখর। কেউ কেউ মনে করতেন তিনি জাতিস্বর। বিজয়কৃষ্ণ গোস্বামীও মনে করতেন, যখন বাবার 7 বছর বয়স, তখন তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা যে দুজনে গত জন্মে একত্র তপস্যা করেছিলেন কোনো এক নদীর তীরে, সে কথা বাবার মনে আছে কিনা। বাবার অবশ্য মনে ছিল না। তখন বিজয়কৃষ্ণ বলেন যে তোমার সেবারেও পতন হয়েছিল, এবারেও হবে, তোমায় আবার আসতে হবে। বাবা তাতে ভীত নন। এই উপভোগ্যা পৃথিবীতে আবার যদি আসতেই হয়, তাতে তিনি কাতর হবেন কেন? দ্রুত পঠন ক্ষমতাও তার বিস্ময়কর। 7-8 হাজার বইয়ের লাইব্রেরির সমস্ত বই তার পড়া। তাছাড়া তার ব্যক্তিত্ব অসাধারণ। সেই ব্যক্তিত্বের আকর্ষণী শক্তিও প্রবল। বড় বড় পণ্ডিতেরাও তার সমকক্ষ নন। তিনি তাদের প্রশ্নে প্রশ্নে ঠকিয়ে প্রমাণ করে দেন যে তাদের সত্যনত্ব জ্ঞান নেই। শুধু এদেশে নয়, বিদেশেও বাবাকে অনেকেই মান্য করে, ভালোবাসে। সেবা উনি আদায় করতে জানেন। ওর অধ্যাপক ম্যাকটাগার্টের গল্প শুনেছি। অত বিরাট পণ্ডিত ব্যক্তি তার এই বিদেশি আহ্লাদে ছাত্রটির রীতিমতো সেবা করতেন। ঘরে তার চেম্বার পট পর্যন্ত রেখে যেতেন। এই কথাটা বাবা বেশ গর্বের সঙ্গেই বলতেন। তখনকার দিনের ছাত্র অধ্যাপকদের সম্পর্কের মাধুর্য তাদের সম্পর্কের মধ্যে ছিল।
বাবা তার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব ভালোবাসতেন অধ্যাপক ম্যাকটাগার্টকে। দার্শনিক পণ্ডিত ম্যাকটাগার্টের একটা দুর্বলতা ছিল, তিনি খুব মদ্যপান করতেন। তার একটা গল্প প্রায়ই বলতেন বাবা। কোনো বাড়িতে নিমন্ত্রণ খেয়ে ফিরবেন, একটা মাঠ পেরিয়ে রাস্তায় পৌঁছতে হবে। বিরাট মাঠের মধ্যে কোথাও কিছু নেই, একটি মাত্র গাছ আছে। অধ্যাপক সোজা সেই গাছটির সামনে এসে দাঁড়ালেন, কিন্তু সেটা কি করে পার হবেন ভেবে পেলেন না। তখন আবার বাড়িতে ফিরে গেলেন ও আবার রওনা হয়ে ঠিক সেই অনতিক্রম্য গাছটির সামনে এসে পৌঁছলেন। এরকম অনেকবার করবার পর শ্রান্ত ক্লান্ত অধ্যাপক গাছতলাতে বসে পড়লেন। আই এম লস্ট ইন আ ডেন্স ফরেস্ট। এই গল্পটা খুব উপভোগ্য ছিল, কিন্তু আমার মনে সবসময় একটা খটকা লেগে থাকতো যে বাবা যাকে এত শ্রদ্ধা করেন এমন শ্রদ্ধনীয় বিদ্বান ব্যক্তি কি করে মদ্যপ হতে পারেন। মদ খাওয়া তো খারাপ, পাপী। তাহলে আমরা কখনো একথা ভাবতে শিখিনি যে একজন মানুষের চরিত্রে দোষ গুণ পাশাপাশি বাস করলেও সে শ্রদ্ধনীয় থাকতে পারে। সমাজের বিবিধ তিরস্কারে অভিভূত আমাদের দৃষ্টি মানুষের দুর্বলতা ও ত্রুটি বিচ্যুতিগুলোকে যথাযথ পার্সপেক্টিভে দেখতে জানত না। যেমন আমার বাবার যে কোনো ত্রুটি থাকতে পারে তা কখনো আমরা চিন্তাও করতে পারতাম না। তিনি সম্পূর্ণ দোষশূন্য দেবতা তুল্য, এরকম একটা ধারণা গড়ে তোলবার মূল হচ্ছেন মা। এর বিপদ কতখানি তা মা বুঝতেন না। শুধু আমার মা নয়, এই রকমই তখন রেওয়াজ ছিল। তারা মনে করতেন পিতা মাতার গুরুজনের কোনো বিচার করবার চেষ্টাই ক্ষতিকর। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ। সে যুগেই কোনো কোনো বাড়িতে এই মন্ত্রের প্রভাব শিথিল হচ্ছিল বটে, কিন্তু আমাদের বাড়িতে আমার পিতার অসামান্য প্রতিভার জন্যই তা হতে পারেনি। তবু সেই সময় আমার মনে একটু একটু সমালোচনার ভাব দেখা দিচ্ছিল। তার জন্য আমি লজ্জিত হলেও সেই ভাব সম্পূর্ণ দমন করতে পারছিলাম না। প্রথম আমার বাবার সঙ্গে মুখে মুখে উত্তর করবার স্পর্ধা হয়েছিল তার অসুখের সময়তেই। আমাদের বাড়িতে আমার ঠাকুমার আমল থেকে একটি মহিলা থাকতেন, আমার বাবার চেয়ে কিছু বড়। তাকে আমরা আত্মীয় বলেই জানতাম। আসলে তিনি পরিচারিকার কাজ করতেই এসেছিলেন, কিন্তু ক্রমে বাড়ির লোকের মতোই হয়ে গিয়েছিলেন। তাকে আমরা অর্থাৎ ছেলেমেয়েরা সবাই খুব ভালোবাসতাম। তার খুব হাঁপানি হতো, এক্সিমায় কষ্ট পেতেন। আমি দেখতাম তার জন্য ডাক্তার ডাকা, ওষুধ আনায় বাবার একেবারে গরজ নেই। মা যত দূর পারেন চেষ্টা করেন, কিন্তু টাকা তো বাবারই। একদিন দেখলাম তিনি যন্ত্রণায় কাঁদছেন। আমি সোজা গিয়ে বাবাকে বললাম, তোমার জন্য সবসময় এত ওষুধ আসছে, ডাক্তার আসছে, চাপা পিসির জন্য কেন আসবে না? বাবা বিস্ময় বিমূঢ়। আমার জন্য ডাক্তার আসছে, চাপার জন্য কেন আসছে না? এত বিস্ময় ছিল তার প্রতি প্রশ্নে যেন তিনি নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। তিনি আর ওই দাসী এক হলো আমার কাছে। আমি চুপ করে গেলাম। আমার নিজেরই লজ্জা করতে লাগলো। এমন একটা কথা আমি যে কি করে বলে ফেললাম। কিন্তু আমি জানি আমার মনে ক্রমে ক্রমে বিদ্রোহ জমা হচ্ছে। বাবার মতের বিরুদ্ধে এতটুকু কাজ করবার আমাদের ক্ষমতা নেই। এই বাড়ির প্রত্যেকটা মানুষ তার অনিচ্ছায় একেবারে কিছু করতে পারবে না। তাহলে আমার ইচ্ছার দাম কি? কিচ্ছু না, কিচ্ছু না। সম্রাট যেমন ইচ্ছে করলে কাউকে হাতির পায়ের তলায় ফেলতে পারেন, কারোর মুন্ডচ্ছেদ করতে পারেন। উনি সেরকম শরীরে মেরে ফেলতে পারেন না বটে, কিন্তু মনের উপর তার অধিকার সম্পূর্ণ। উনি যদি আমাদের কথা জানতে পারেন, এই মুহূর্তে আকবর যা করেছিলেন তাই করবেন, শরীরে নয় কিন্তু মনে মনে মনে। প্রেমের এই আনারকলির উপর পাথর গড়িয়ে ফেলবেন, কেউ বাধা দিতে পারবে না। আর রবি ঠাকুর, তিনি যদি আমার পিতা হতেন, তিনিও কি এরকম করতেন? যিনি লিখেছেন দোলে প্রেমের দোলন চাপা হৃদয় আকাশে, তিনি কি সেই চাপার কলি থেতলে দিতে পারেন? কখনোই না। বলবো তাকে, কি হবে বলি? তার তো আমার উপর কোনো অধিকার নেই। তিনি তো আমার কেউ নয়, কেউই নয়, কেউই নয়। কি অদ্ভুত কথা। একদিন ও আমাকে জিজ্ঞাসা করলো, তুমি কোনারকের মূর্তি দেখেছ? আমি কোনারক যাইনি,
কেন? আমি আগে ভাবতাম মানুষ ওরকম দেখতে হতে পারে না। আমি ভাবছি মনে মনেও কোনারক যেতে পারে, কারণ সেটা পোড়ো মন্দির। পুণ্যলোভীর নাই হলো ভিড়, শূন্য তোমার অঙ্গনে, জীর্ণ হয়ে তুমি দীর্ণ দেবালয়। কিন্তু পুরীর মন্দিরে বা ভুবনেশ্বরের মন্দিরে ওকে ঢুকতে দেবে না, ও ম্লেচ্ছ। ওরা রবীন্দ্রনাথকেও পুরীর মন্দিরে ঢুকতে দেয়নি। কি দুর্ভাগা এই দেশ! তাই তো অমন একটা কবিতা লিখেছিলেন, যা অভিশাপের মতো শোনায়। আমরা নিচের বারান্দায় দাঁড়িয়ে আছি, আমি রেলিং এ ঠেস দিয়ে দেয়ালে হেলান দিই, পিছনে গুচ্ছ গুচ্ছ ফুলে ভরা মাধবীলতাটা দুলছে, মাঝে মাঝে আমার মাথায় গালে ছুঁয়ে যাচ্ছে। ও আমার সামনে একটু দূরে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে আছে। হঠাৎ আস্তে আস্তে বললে, তোমাকে দেখতে মন্দিরের গায়ের মূর্তির মতো। এই প্রথম ও আমার চেহারা সম্বন্ধে একটা প্রশংসার কথা বলল। তা এটা প্রশংসা কিনা তাই জানি না। মূর্তির মতো দেখতে হওয়া ভালো কি খারাপ কে জানে। আমি আরো অনেক মিষ্টি মিষ্টি রূপ বর্ণনা শুনতে চাই, কিন্তু অন্য লোকেরা যা এত বলে ও তা বলে না। ওদের দেশে বোধহয় রূপ বর্ণনা করতেই জানে না আমাদের মতো। তিল ফুল যিনি নাসা, সুধার সদৃশ ভাষা, মৃগপতি যিনি মধ্য দেশ, রামরম্ভা যিনি উরু, কামধনু নিন্দি ভুরু, মেঘসম ঘন কালো কেশ। তা নয়, মূর্তির মতো দেখতে। যা, কিছু হলো না। কিছুদিন থেকে আমার বই ছাপা হচ্ছে, কবিতার বই। বাবা অনেক আশা করে বইয়ের নাম দিয়েছেন ভাসিতা। বইটা প্রেসে যাবার আগে বেশিরভাগ মিলু কপি করেছে। মিলুর বানান সম্বন্ধে ধারণা বেশ নূতন রকম। এ কি, যদিতে দয়ের দীর্ঘইকার দিচ্ছিস কেন? কি হয়েছে তাতে? নদীর পাশে তো ভালোই দেখাচ্ছে। সত্যনত্ব তো কথাই নেই। আমারও যে বানান নির্ভুল তা নয়, বিশেষ ভুল বানানের সম্মুখীন হলে আমি দ্বিধাগ্রস্ত হয়ে যাই। রামানন্দ চট্টোপাধ্যায় দেশ বিশ্রুত সম্পাদক বলতেন, একমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তিনি আর কোনো কবি দেখেননি যার বানান সম্পূর্ণ নির্ভুল। প্রুফ দেখতে শিখে আমি রীতিমতো বড় হয়ে গেছি। গম্ভীরভাবে প্রুফ সংশোধন করতে করতে নিজেকে বেশ উন্নত মনে হয়। কিন্তু বানানের জন্য আমি ডিকশনারি দেখি না, আমি চয়নিকা, বলাকা বা মহুয়া থেকে বানানটা দেখে নিই। অর্থাৎ কোন শব্দটা কোন কবিতায় কোন পাতায় রয়েছে এটা বের করে নেওয়া আমার পক্ষে সহজ এবং আনন্দজনক। সেই সময় যদি রবীন্দ্রনাথের কবিতার উপর কনকর্ডেন্স করতে দেওয়া হতো, আমি বোধহয় পারতাম। বাবা ঠিক করেছেন আমার জন্মদিনের দিন ভাসিতা উদ্ভাসিতা হবে। সেই দিনে জন্মোৎসবে বাংলাদেশের সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পীদের নিমন্ত্রণ করবেন, একটা বিরাট আয়োজন করবেন। এ যেন বিলেতে যেমন মেয়ে বড় হলে তাকে রাজসভায় পরিচয় করিয়ে দেওয়া হয়, তেমনি নূতন কবিকে বিদ্বৎ সমাজে পরিচয় করিয়ে দেবেন। এই যে একটা আয়োজন চলেছে আমাকে কেন্দ্র করে, বাবা মা দুজনেই তাদের প্রথমা কন্যাকে নিয়ে মেতে আছেন, এতে অন্যরা অনেকটাই আড়ালে পড়ে গেছে। অবশ্য ভাই দুটি তো ছোট, কিন্তু সাবি, সে তো ছোট নয়। সে অনাদৃত বোধ করছে এবং ঠোঁট ফোলাচ্ছে। তার শরীরও খারাপ হয়েছে, মনও। এই মনের অসুখটা আরো বেড়ে গেল যেদিন তাকে ফেলে আমরা উদয় শঙ্করের নাচ দেখতে গেলাম। বেশ কিছুদিন আগে অ্যানা প্যাভলোভা এসেছিলেন কলকাতায়। মা আর বাবা তার নাচ দেখতে গিয়েছিলেন। প্যাভলোভা নৃত্য নিয়ে কলকাতার এলিটরা মুখর হয়ে উঠেছিল। মা জীবনে সেই প্রথম এরকম নাচ দেখলেন। আমাকে নিয়ে যাওয়া হয়নি, কারণ আমি তখনও যথেষ্ট বড় নয়। এ সম্বন্ধে মা যখন অন্যদের সঙ্গে আলোচনা করেন তখন আমি শুনেছি। নৃত্য সম্বন্ধে মা বিশেষজ্ঞা নন মোটেই, কিন্তু তার শিল্প রুচি ও সৌন্দর্যবোধ বাবার চেয়ে অনেক বেশি। তাই মরালির নৃত্যটি তাকে অভিভূত করেছিল। বেশ অনেকদিন পর্যন্ত একটা আবেশ লেগেছিল তার মনে, কিন্তু তার সত্ত্বেও দ্বিধাও ছিল কম নয়। প্যাভলোভা তো মরালি নৃত্য করার সময় আপাদলম্বিত গাউন পরেছিলেন না। তার পরনে কাপড় চোপড় মার চোখে ছিল না বললেই হয়। তার উরু অনাবৃত ছিল, ঘাগরাও ঘুরছিল নিম্নাঙ্গের অনেকখানি অনাবৃত করে। মার মতে এটা শিল্পের প্রয়োজনে মেনে নিলেও
সমাজের পক্ষে তো ক্ষতিকর বটেই। নিউ এম্পায়ার থেকে বেরিয়ে আসবার সময় দূরে তার বোনপো তাকে দেখে সুরুত করে পালিয়ে গেল। বোনপোর বয়স কিছু কম নয়, এমএ পড়ে, কিন্তু তাকে ওখানে দেখে মা খুব চিন্তিত। দেবুও এই নাচ দেখল, আর দেবুও কম চিন্তিত নয় যে মাসি তাকে এমন একটা নিষিদ্ধ জায়গায় দেখে ফেললেন। যা হোক, 1930 সালে উদয়শঙ্কর কলকাতায় এলেন নিউ এম্পায়ারের নাচ দেখাতে। প্যাভলোভার শিষ্য ভারতীয় নৃত্য দেখাবেন। এদেশের চোখ তখন নাচ দেখতে অভ্যস্ত নয়। কখনো কখনো বিশেষ সমাজের দু একজন বিশেষ ব্যক্তি দু চারটে ব্যালে দেখে থাকবেন। স্বদেশী নাচ দেখা যায় শুধু মন্দিরে। আমরা পুরীতে ও ভুবনেশ্বরের মন্দিরে দেবদাসের নাচ দেখেছি। সে নাচ অসংস্কৃত, আর বাইজিরা কোথায় নাচে সে আমরা সভ্য সমাজের লোকেরা জানিই না। আমাদের ধারণা দুশ্চরিত্র জমিদারেরা বাগান বাড়িতে তাদের কোনো রহস্য লোক থেকে নাচাতে নিয়ে আসে। কোনো বিদগ্ধ ব্যক্তি সে নাচ দেখবার জন্য ব্যগ্র নয়। আর নাচে উপজাতিরা, সাঁওতাল, মুন্ডা, গন্ডক, এরা নানা উৎসবে নাচে। আমি খোপায় জবা ফুল গোজা সাঁওতাল মেয়েদের নাচ দেখেছি। লোকনৃত্যের মধ্যে মণিপুরী, গরবা ইত্যাদি সেই দেশের পালা পার্বণে হয়ে থাকে। বৃহত্তর শিক্ষিত মধ্যবিত্ত হিন্দু সমাজে কোন রকম নাচের কথা আগে তো শুনিনি, এক ব্রতচারী ছাড়া। আর শুনেছি ঠান্দিরা বাসর ঘরে বরকে উত্তক্ত করার জন্য নাচে। ভদ্রলোকের ছেলে কিংবা মেয়ে স্টেজে নাচবে, এ তো কল্পনাতীত ব্যাপার। 1926 কিংবা 1928 সালে শিলং গিয়েছিলেন রবীন্দ্রনাথ। সেখানে মণিপুরী লোকনৃত্য দেখে রবীন্দ্রনাথই প্রথম রঙ্গমঞ্চে দর্শকদের সামনে ভদ্র ঘরের ছেলে মেয়েদের নৃত্য প্রবর্তন করলেন। দর্শকেরা টিকিট কেটে সে নাচ দেখতে গেল। বাঙালি ঘরের মেয়ে সহস্র লোকের চোখের সামনে অঙ্গ সঞ্চালন করবে এ কথা চিন্তা করে অনেকেরই রাত্রি নিদ্রা চলে গিয়েছিল। এই একরকম বিদ্রোহ ঘোষণা, হয়তো রাজনৈতিক বিপ্লবের চেয়েও কঠিনতর। রবীন্দ্রনাথকে তাই সাবধানে চলতে হয়েছিল। প্রথম যে নাটকে এই নৃত্য যোজনা হলো সে নটির পূজা। কথা ও কাহিনীর শ্রীমতী কবিতাটিকেই ওই নাটকে রূপান্তরিত করা হয়েছে। নটির পূজা অর্থাৎ নৃত্যটাও নৃত্যশিল্পীর পক্ষে পূজাই, এই বিশেষ ব্যঞ্জনার দ্বারা নটির কলঙ্ক মোচন করা হয়েছিল খুব সূক্ষ্মভাবে। যে গানটির সঙ্গে নৃত্য করলে শ্রীমতী নামে যে দাসী সে হচ্ছে আমায় ক্ষম হে ক্ষম। নর্তকী ভগবান বুদ্ধকে বলছে, তোমারও বন্দনা মোর ভঙ্গিতে আজ সঙ্গীতে বিরাজে, কিংবা আমার সব চেতনা সব বেদনা রচিল এই যে কি আরাধনা। সেই আরাধনার ভাবমূর্তি দেখে নিন্দুকেরা কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল। আমি নটির পূজা দেখিনি, কারণ নাচ দেখবার তখন আমার বয়স হয়নি। সেই একই কারণে উদয়শঙ্করের নাচ দেখতে সাবিকেও নেওয়া হলো না। দিদি গেল বলেই ও দুঃখ পেল, কারণ ওরও তখন বড় হওয়ার আকাঙ্ক্ষা হচ্ছে, ও যৌবনে প্রবেশ করছে। বাবা কলেজ থেকে ফোন করে জানালেন একটিও সিট নেই, খালি বক্স আছে। বক্সের দাম অনেক বেশি, তাই মির্চাও কিছুটা দেবে। আমরা 4 জন যাব। মা সেদিন রূপার পাতের চুমকি বসানো ইজিপশিয়ান চাদর পরেছিলেন, মাকে রানীর মতো দেখাচ্ছিল। মির্চা ধুতি পাঞ্জাবি পরেছিল। কলকাতার সমগ্র বিদগ্ধ সমাজ সেদিন সেখানে উপস্থিত ছিল। কলকাতার এই বিদগ্ধ সমাজের মধ্যে উচ্চমান্যতার রোগে ভোগেন ব্রাহ্ম সমাজভুক্ত বিরাট এক গোষ্ঠী। সকলেই নয় অবশ্য, কিন্তু অনেকে। তারা আমাদের কোনোদিনই যথেষ্ট সভ্য বলে মনে করেন না। আমরা কপরিষী বা কলকাতার এই উচ্চ সমাজে মিশছি, তাছাড়া আমরা তো হিন্দু। খুব পরিচিত হলেও তারা সব সময় আমাদের চিনতে পারেন না। এই শ্রেণীভুক্ত বেশ কয়েকজন বিশিষ্ট এলিট সেদিন তাদের স্বাভাবিক তাচ্ছিল্যভাব তো কাটিয়ে ফেললেনই, দলে দলে আমাদের বক্সের নিচে এসে দাঁড়িয়ে ডেকে ডেকে গল্প করতে লাগলেন। বাবার ভঙ্গিও কম দৃপ্ত নয়। পরমা সুন্দরী পত্নী, যথেষ্ট সুন্দরী, মির্জা যাই বলুক, খুবই কন্যা ও বিদেশি ছাত্র এবং বক্স, সব নিয়ে যা কাণ্ডটা হয়েছিল তাতে
ব্রাহ্মিকাদের দর্প চূর্ণ বিচূর্ণ। উদয়শঙ্কর সেদিন অদ্ভুত নাচ দেখালেন। আমার মনে আছে তার ছায়াটা আমাকে যেন এক অলৌকিক জগতে নিয়ে গিয়েছিল। তার স্পন্দিত বাহু যেন জলের ঢেউ, সমস্ত শরীর তরল। পার্বতী রূপিণী সিমকি মনোহারিণী হলেও উদয়শঙ্কর যেন দেবলোক থেকে নেমে এসেছেন। মানুষের দেহের এমন ছন্দিত রূপ আমি তো দেখিনি। সেদিন ওখানে উপস্থিত আর কেউ দেখেছেন কিনা সন্দেহ। মির্জার অবস্থা সুদাস মালির মতো, মুখে আর বাক্য নাহি সরে। ওর হাতে যদি সুদাসের মতো পদ্ম থাকতো তাহলেও তখনই পদ্মটি রাখিত ধরে উদয়শঙ্করের চরণ পদ্ম পরে। সারা রাত সে পিয়ানো বাজালো, ঘুমাতে পারল না, আমাকেও ঘুমাতে দিল না। আমার ঘর ঠিক ওর ঘরের উপরেই। এরপর বহু দেশে বহু সময়ে বহুবিধ নাচ দেখেছি, কিন্তু সেদিনের অনুভূতি আর কখনো হয়নি। আমাদের দুজনেরই মন ছিল অনুকূল। সৃষ্টির বেদনা তাই তারা সমস্ত সত্তা দিয়ে অনুভব করেছিল। বেশ কয়েকদিন পর্যন্ত আমাদের আর কোনো কথা ছিল না। মির্জা বলতে লাগলো, দিস ইজ ইন্ডিয়া, দিস ইজ ইন্ডিয়া। আমায় যদি কেউ জিজ্ঞাসা করে ও আমাদের বাড়িতে কতদিন ছিল, কদিন, কমাস বা বছর, আমি বলতে পারবো না। আমার এই 60 বছরের জীবনে সব শুদ্ধ জাগতিক হিসাবে হয়তো 6-7 বছর আমি সত্যকারের বেঁচে আছি, বাদ বাকি দিনগুলি পুনরাবৃত্তি মাত্র। মির্জার সঙ্গের দিনগুলি তার মধ্যে যদি 1 বছর হয়ে থাকে তবে তা 365 দিন মাত্র নয়। তার পরিমাপ করার কোনো যন্ত্রই আমার হাতে নেই। পৃথিবীর আবর্তনে তা ঘুরছে না, তা সূর্যের মতো স্থির আছে। আমি তার মধ্যে এতদিন প্রবেশ করিনি, এখন করছি। যখন ইচ্ছা করছি প্রবেশ করছি, সেই সময়ে, সেই আনন্দে, সেই বেদনায়। সেখানে আমি কাকে পাচ্ছি? শুধু কি ও আর আমি? তার মধ্যে সবাই আছে। শান্তি আছে, খোকা আছে, ওই গোপাল আছে যে ওর দিকে ঈর্ষা ভরে চায়, কারণ সে আমায় খুব ভালোবাসে। তারা সবাই উপস্থিত আছে। ওই লাইব্রেরির বইগুলো, এমনকি ক্যাটালগ করার বাক্স পর্যন্ত। আমার সত্তার চৈতন্যে মিশে সেই কালটি তার সমস্ত রূপসম্ভার নিয়ে অব্যয়। আমার মা বরাবর বৈষ্ণব সাহিত্য পড়তে ভালোবাসেন। এ বিষয়ে তিনি যথেষ্ট বিদুষী। বৈষ্ণব সাহিত্য পড়বার জন্য তিনি ওড়িয়া ভাষাও শিখেছেন। কাকা যখন এমএ পরীক্ষা দেন তখন মা তার সঙ্গে বাংলায় এমএর বই সব পড়েছেন। চর্যাপদ, মঙ্গল কাব্য এসব মার আয়ত্ত, কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হয় চণ্ডীদাস ও বিদ্যাপতি। আমি মাকে একদিন জিজ্ঞাসা করলাম, এই লাইনটার অর্থ কি? জন্ম অবধি হাম রূপ নেহারেনু, নয়নু না তিরোপিত ভেল, লাখ লাখ যুগ হিয়ে হিয়া রাখনু, তবু হিয়া জুড়ুন না গেল। এই কবিতার বক্তব্য কি? এ তো সত্যিই লাখ লাখ যুগ হতে পারে না, কারণ অতদিন কেউই বাঁচে না। তাহলে এটা অত্যুক্তি। অত্যুক্তি কি কাব্য বিচারের দোষ নয়? তাহলে তোমরা এটা এত ভালো বলো কেন? মা হাসছিলেন। না, এটা অত্যুক্তি নয়। অত্যুক্তি নয়? কি করে বোঝাই তোকে? যা কিছুতে শেষ হতে চায় না, যে আনন্দ বা বেদনা ফুরায় না, যাকে সময় দিয়ে মাপা যায় না, এ হচ্ছে তারই বর্ণনা। আমি ঠিক বুঝতে পারলাম না। অনেক ভাবতে লাগলাম রবীন্দ্রনাথের গানে বা কবিতায় ঠিক এই কথাটা কোথায় আছে তা আমার মনে পড়ল না। লাখ লাখ যুগ অর্থাৎ অনন্তকাল। যে সুখ কোনোদিন তৃপ্ত হয় না তা ভালো কি মন্দ খেয়ে জানে। এই চির অতৃপ্তির কথাটা ভেবে আমার চোখ দিয়ে জল পড়তে লাগলো। স্বামীর অসুখ খুব বেড়েছে। কবিরাজ কাকাও চিকিৎসা করছেন। ও নানা রকম অদ্ভুত কথা বলে। এর মধ্যে রবীন্দ্রনাথের ছবি দেখিয়ে কি সব বিড়বিড় করেছে, আর ভজন গান করছে। আর মির্জাকে এক মুহূর্ত ছাড়বে না। তাকে ওর বিছানার পাশে বসে থাকতে হবে, ওর হাত ধরে থাকতে হবে। মাথা ঠান্ডা করার জন্য ওর মাথায় তেল লাগানো হচ্ছে, চুল মাঝখান থেকে কেটে ফেলে। সে তেলও মির্জাকে লাগিয়ে দিতে হবে। ভালোই হয়েছে, কারণ এজন্য মির্জা অনেক সময় উপরে আমার ঘরে থাকছে। ওই ঘরেই তো স্বামীর রোগশয্যা। ঘরে অনেক লোকজন
ঘোরাফেরা করে, ও স্বামীর কাছে বসে থাকে। যদি আমার অসুখ করতো তাহলে পারত না, স্বামী কিনা ছোট, তাই এটা সহজ। কিন্তু এতে আমার মন কানায় কানায় ভরে গেছে। ও যে এত আপন হয়ে গেছে, আমাদের আত্মীয়ের মতো, এতে একটা অদ্ভুত সুখ পাই আমি। একদিন এই কথা আমার মনে আছে। কবিরাজ কাকা দরজার কাছে দাঁড়িয়ে মাকে ওষুধের বিষয় বিস্তারিত বলছেন। মির্জা আর স্বামীর কথা শুনছে। আমি বেশ অনেকটা দূরে আমার খাটের কাছে দাঁড়িয়ে আছি। হঠাৎ ও একবার আমার দিকে চেয়ে একটু হাসলো। আর সেই মুহূর্তে, ঠিক সেই মুহূর্তে আমার সমস্ত শরীরে একটা অদ্ভুত অনুভূতির ঢেউ খেলে গেল। আমার মেরুদণ্ড ঝিনঝিন করতে লাগলো। আমি খাটের উপর বসে পড়লাম। আমি তো জ্যেষ্ঠ তাতু, তাই সব বিষয় বিশ্লেষণ করা আমার স্বভাব। এই অদ্ভুত অনুভূতিটা আমাকে প্রশ্নে প্রশ্নে ভরিয়ে ফেললো। এটা হলো কি? এটা হলোই বা কি করে? এটা তো শরীরের ব্যাপার, সম্পূর্ণ শরীরের ব্যাপার, কোনো সন্দেহ নেই। আত্মা টাত্মা কিছু নেই এর মধ্যে। কিন্তু সেই শরীরও তো স্পর্শিত নয়। শুধু দৃষ্টিপাত মাত্র এরকম কি হতে পারে? কাকেই বা জিজ্ঞাসা করা যায়? ওকে জিজ্ঞাসা করা ঠিক হবে না, বেড়ে উঠবে। তাছাড়া ও জানবেই বা কি করে? ও তো ডাক্তার নয়। শরীরের ব্যাপার ডাক্তার কবিরাজরাই জানতে পারে, তবে তাদের তো আর জিজ্ঞাসা করা যায় না। ধরো যদি কবিরাজ কাকাকে জিজ্ঞাসা করি, কাকা, মির্জাকে দেখলে এরকম লাগে কেন মাঝে মাঝে? তাহলে কি হয়? হা হা হা। তাহলে আর একটা খাটে শুইয়ে মাথায় মধ্যম নারায়ণ তেল দেওয়া হয়, নয়তো সোজা বহরমপুরে পাগলের ফাটক। আমরা ছাদে বসে কিংবা বারান্দায় বসে প্রায়ই ছোট ছোট নাটিকাগুলি পড়ি ও আবৃত্তি করি। আমরা পড়ি অর্থ, আমি পড়ি অন্যের আসনে। ছোট নাটিকা অর্থাৎ গান্ধারীর আবেদন, কর্ণকুন্তী সংবাদ বা বিদায় অভিশাপ। বিদায় অভিশাপটা আমার ভালো লাগে বেশি, কি জানি কেন। এই সভায় থাকে মিলু, গোপাল, খোকা, কাকিমা, শান্তিও থাকে, তবে সে এসব বেশি বোঝে না। মির্জাও বোঝে না, তবু সেও মাঝে মাঝে থাকে। ছাদে বসতে সকলেরই ভালো লাগে। এটুকুই প্রকৃতিকে পাই আমরা। পড়তে পড়তে অন্ধকার হয়ে আসে। আকাশে তারাগুলো একে একে ফুটে ওঠে। তারপর গুটি গুটি একদিক থেকে অন্যদিকে চলতে থাকে। বাতাস ঠান্ডা হয়ে আসে। পাশের বাড়ির কামিনীর ঝাড়টা থেকে সুগন্ধ পাওয়া যায়। অন্ধকার হয়ে গেলেও আমার থামার দরকার নেই, আমার তো মুখস্থ। একদিন গোপাল আমায় বললে, তুমি এতবার করে বিদায় অভিশাপ পড়ছো, ভাগ্যে না ওই রকমই ঘটে যায়। অর্থাৎ? আমি ভ্রুকুটি করলাম। যা হয় অর্থ বুঝে নাও। তোমার ভারী আস্পর্ধা হয়েছে, যা খুশি আমায় বলতে শুরু করেছো। রাগ করলে আমি নাচার, আমি তোমায় সাবধান করছিলাম রু। এই উপমাটা আমি আরো দু একবার আত্মীয় স্বজনের মুখে আভাসে শুনেছি। আমার রাগ হয়েছে, ভয় হয়নি। ভয় হবে কেন? ওটা তো কাব্য, এটা তো জীবন, দুটো দুই জগতের ব্যাপার। মির্জা কখনো কচের মতো করবে না। দেবযানীকে কচ স্বর্গে নিয়েই বা গেল না কেন? নিতে ঠিকই পারত, শুধু তাতে গল্প হতো না। একদিন মির্জা আমায় বললে, তোমাদের দেশের নতুন বিবাহিতাদের জীবন কেমন আমার জানতে ইচ্ছে করে। বুঝতে পারলাম না। এই যেমন তোমার কাকা ও তার পত্নী, তাদের মধ্যে তো কোনো উচ্ছ্বাস দেখতে পাই না। তাদের উচ্ছ্বাস তোমাকে দেখাতে যাবে কেন? আমাদের দেশে দেখা যায়। তাছাড়া আমি তো তোমার কাকিমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখি। সে কি? আমার খুব রাগ হয়েছে। কাকিমার মুখের দিকে তোমার দেখবার দরকার কি? খুব বিশ্রী কথা। না না, সে কথা নয়। ওদের নতুন বিয়ে হয়েছে, কিন্তু মুখে তো কোনো দাগ দেখতে পাই না। আমি তো অবাক। বিয়ে হওয়া তো আর জলবসন্ত হওয়া নয়, মুখে দাগ হবে কেন? ও হাসছে, মুখ টিপে টিপে হাসছে। আমাদের দেশে হয়। কিরকম দাগ হয় তুমি দেখতে চাও? হ্যাঁ। ও দু হাত বাড়িয়ে আমায় ধরল। আমার মুখের ওপর উষ্ণ চাপ অনুভব করলাম, তীক্ষ্ণ এবং মধুর। একটু পরে ও আমায় ছেড়ে দিল। আয়নায় দেখো। আমি উঠে দেওয়ালে টাঙানো ওর আয়নাটায় মুখ দেখে চমকে উঠলাম। নিচের ঠোঁটের ঠিক মাঝখানে গোল ছোট্ট কালো একটা দাগ, স্পষ্ট এবং উগ্র। আমি তাকিয়ে আছি, ভয়ে আমার চোখ বিস্ফারিত। কি হবে মির্জা, কি হবে?
ও নির্বিকার মুখে একটা বই খুলে পাতা উল্টাচ্ছে। মা তো বুঝতে পারবেন না? বলো বলো মির্জা। পারাই তো সম্ভব। ও বাবা, তবে কি বলবো মাকে, শিখিয়ে দাও। তোমার মাকে তুমি কি বলবে আমি কি জানি। তুমি এরকম করলে কেন? করলে কেন? নিরুপায় আমি ক্রন্দনের উপক্রম করলাম। ও একটা বই হাতে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে আমার দিকে না চেয়েই বললে, যদি কান্নাকাটি করো তাহলে আর একটা দাগ করে দেব। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠছি, আমার হাত পা কাঁপছে। ভয়, ভীষণ ভয়। মৃত্যু ভয়ও বোধহয় এরকম হয় না। জানি না মৃত্যু ভয় কিরকম, কিন্তু সেই মুহূর্তে যদি ঈশ্বর আবির্ভূত হয়ে বলতেন, তুমি এক্ষুনি মরে যেতে চাও না দোতলায় তোমার মার সামনে যেতে চাও, তাহলে আমি প্রথমটাই সহস্র গুণে শ্রেয় মনে করতাম। কিন্তু তা হলো না। ঈশ্বর কোথায় ছিলেন জানি না, তিনি ভয়ার্ত বালিকার ডাক শুনতে পেলেন না। কিছুক্ষণ পরে মার সামনে পড়লাম। মা তো আমায় দেখে চমকে উঠলেন, তারপর আমার দিকে স্থির তাকিয়ে জিজ্ঞাসা করলেন, রু, তোমার ঠোঁটের উপর এই বিশ্রী দাগটা কি করে হলো? কোথায় দাগ? গলা অত্যন্ত সহজ এবং নিরুত্তাপ। আয়নায় দেখো না। ও বুঝেছি, দরজায় ধাক্কা লেগেছে। কোন দরজায়? কোন দরজায়? ওহ কি জানি, হয়তো হয়তো লাইব্রেরির দরজায়। হয়তো লাইব্রেরির দরজায়? অতটা ব্যথা পেলে আর জানো না কোথায় ধাক্কা লাগলো? রু, সত্যি কথা বলো। না না, ব্যথা তো লাগেনি। ওহ ও, মনে পড়েছে, আমি নিজেই দাঁত দিয়ে চেপে ফেলেছি। তাই বলো? দরজার ধাক্কা কখনো ওরকম হয়? যাও একটু ক্রিম লাগিয়ে ওটা ঢেকে রাখো। সরল ভালো মানুষ বিশ্বাসপরায়ণ মা নিশ্চিন্ত মনে বিশ্বাস করতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলেন। আমার জন্মদিন এগিয়ে আসছে। উৎসবের আয়োজনে বাড়ি মুখর। উৎসব হবে প্রাচীন ভারতে যেভাবে জন্মতিথি পালন হতো সেই নিয়ম অনুসারে। সমস্ত সাহিত্যিকরা আসবেন। বয়োবৃদ্ধ জলধর সেন সাদা পায়রা উড়িয়ে দেবেন। পায়রা উড়বে, বদ্ধ জীব মুক্ত হবে। উৎসবের আয়োজন চলছে। এদিকে সাবির অসুখ বাড়ছে। আবুল তাবুল কথা বলে। ওর অশান্ত মনের পক্ষে সেগুলো হয়তো আবুল তাবুল নয়, কিন্তু সে কথা মেলাচ্ছে কে? অভিভাবকেরা নিজেদের খুশি মতো কাজ করেন। ছেলে মেয়েদের মনের খবরও যে রাখতে হবে সেদিকে খেয়ালই নেই তাদের। তারা মনে করেন যেমনটি হওয়া উচিত, অর্থাৎ যা হলে সব নিরুপদ্রব হয়, তেমনটি আপনিই হয়ে যাবে। সাবি এত অসুস্থ তা সত্ত্বেও উৎসবের আয়োজন পুরো দমে চলছে। ওর প্রতি অবহেলা হচ্ছে নিশ্চয়ই, তাই ও অধীর, কিন্তু অধৈর্য ও আপত্তি আর কি করে প্রকাশ করে বেচারা। এই রোগের মূল বীজাণু একটি ছোট্ট তীক্ষ্ণমুখ বিষাক্ত আশঙ্কা। দিদিকে সবাই ভালোবাসে, আমাকে কেউ বাসে না। আত্মীয় স্বজনের মধ্যেও মৃদু গুঞ্জন। নরেনবাবু মেয়েকে নিয়ে বড় বাড়াবাড়ি শুরু করেছেন, এতে ওর মাথা ঘুরে যাবে। আমার বন্ধুরাও আশঙ্কিত যে আমি তাদের থেকে যেন পৃথক হয়ে যাচ্ছি। এমনকি মির্জাও, যে ধরেই নিয়েছে আমার মা বাবা ওর সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য উৎসুক এবং সময় মতো ওরাই ওকে বলবেন, সেও আমাকে সেদিন হঠাৎ বললে, যদি তোমার সঙ্গে আমার বিয়ে নাও হয়, আমি তোমায় 3বার দেখতে চাই। একবার তুমি মা হবার পর, একবার যখন তুমি খুব বৃদ্ধা, আর একবার তোমার মৃত্যুশয্যায়। খুবই রাগ হয়েছে আমার এই কথা শুনে। আমি জানি এটা কবিত্ব করে বলা, আমিও তো অনেক কবিত্ব করে কথা বলি, শব্দার্থেই যার অর্থ নেই, কিন্তু এর মর্মার্থই বা কি? বুদ্ধদেব যেরকম জরা মৃত্যু দেখেছিলেন, উনিও সেই রকম দেখবেন? মজা মন্দ নয়। জন্মদিনের দিন বাংলাদেশের সমস্ত খ্যাতনামা সাহিত্যিকরা এসেছিলেন, শুধু রবীন্দ্রনাথ আসেননি। কেন আসেননি তা আমার মনে নেই, সম্ভবত এখানে ছিলেন না। কিন্তু তিনি আমাদের বাড়িতে যে কখনো আসেননি তা নয়, বেশ কয়েকবার এসেছেন। এই বাড়িতেই এসেছিলেন কিছুদিন আগে, হঠাৎ একটা দুপুরবেলায় খবর না দিয়ে। আমি তখন উঠোনে সিঁড়িতে বসে উচ্চৈঃস্বরে কবিতা আবৃত্তি করছি। দুঃখের বিষয়, সেটা রবীন্দ্রনাথের কবিতা নয়, সম্ভবত অচিন্ত সেনগুপ্তের অমাবস্যা বলে একটা কবিতার বই বেরিয়েছিল, তাই থেকে বলছি। এমন সময় একজন লোক গলির দিকের আধখানা দোলানো দরজা ফাঁক করে বললে, রবিবাবু এসেছেন। তখন তাকে সবাই রবিবাবু বলতো, যদিও আমি এই বইতে তাকে সে নামে উল্লেখ করিনি।
আমি কিয়ৎক্ষণ তার কথাটাই বুঝতে পারিনি। এত অপ্রত্যাশিত এই ঘটনা। তারপর সামলে নিয়ে দরজা খুলে দেখি মির্জার ঘরের সামনে গলির মাঝখানে দাঁড়িয়ে আছেন নিরঞ্জন আনন্দ মূরতি। সোজা দীর্ঘ দেহ, চশমা থেকে কালো ফিতে ঝুলছে। ওই চশমার নাম প্যাশনে। কানের উপর ডাঁটি নেই, কোচানো ধুতি মাটি ছুঁয়ে আছে। এ যেন স্বর্গ থেকে সহসা কোনো দেবতা আমাদের এই বাড়ির মাঝখানে আবির্ভূত হয়েছেন। আমার অবস্থা দেখে তিনি হেসে বললেন, বিশু ডাকাতের মতো খবর দিয়ে আসা উচিত ছিল নাকি? আমি ভাবছি ভাগ্যিস আমরা সব বাড়ি আছি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে উনি বললেন, এসেছিলুম রামানন্দবাবুর বাড়িতে। উনি বললেন তোমরা কাছেই থাকো, তাই ভাবলুম তোমায় একবার দেখে যাই। তারই লোক পথ দেখিয়ে এনেছি। রামানন্দবাবু কাছেই থাকতেন, টাউনসেন্ড রোডে। রোজ সকালবেলা তিনি প্রাতঃভ্রমণে বেরিয়ে লাঠি হাতে ধীরে ধীরে হেঁটে আমাদের বাড়ি আসতেন। আমাদের বাড়ির সকালে চায়ের টেবিলে কিছুক্ষণের জন্য তার উপস্থিতি একেবারে নিত্যনৈমিত্তিক ঘটনা। তিনি অবশ্য চা খেতেন না, খেতেন এক গ্লাস দুধ। যতদূর মনে পড়ে ওই রকম সময়ই একটা ঘটনা নিয়ে তিনি খুব উত্তেজিত ছিলেন। একজন বিখ্যাত পণ্ডিত তার নিজের বইয়ের মধ্যে তার ছাত্রের গবেষণার বিষয়টি অর্থাৎ ওই ছাত্রের রচনা ঢুকিয়ে দিয়েছিলেন। এই কথা নিয়ে তখন দেশ জুড়ে তোলপাড় চলছিল। রামানন্দবাবু দুর্বল পক্ষের সহায় হয়েছিলেন। তার মতে বেচারা ছাত্রটির হয়ে বলবার কেউ নেই। বাবার সঙ্গে এ বিষয়ে তার আলোচনা হতো। টাউনসেন্ড রোডে রামানন্দবাবুর বাড়িতে সেদিন দুপুরে কবি এসেছিলেন শেষের কবিতার পাণ্ডুলিপি নিয়ে। প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথের সব রচনা চিরকাল প্রকাশিত হয় শুধু নয়, ওই পত্রিকা তাকে ধারণ করে আছে সব রকমে। রামানন্দ চট্টোপাধ্যায় যেন বিরাট পক্ষ বিস্তার করে তাকে রক্ষা করছেন। পক্ষী মাতা যেমন করে তার শাবককে রক্ষা করে। উপমাটা অদ্ভুত শোনাচ্ছে। রামানন্দ কি করে রবীন্দ্রনাথকে রক্ষা করবেন? তিনি কি এর চেয়ে বড়? তা নয়, তবে রক্ষা করবার শক্তি তার আছে। তার হাতে ভারতের শ্রেষ্ঠ পত্রিকা, যে পত্রিকা শুধু সাহিত্যের জন্য নয়, নির্ভীক সাংবাদিকতা, সততা সবকিছু নিয়ে বিশেষ সম্মানযোগ্য ও প্রচারও যার সর্বাধিক। ওর চেয়ে বহু গুণে প্রচার সংখ্যা বেশি এমন তো কত পত্রিকা আজকাল আছে, কিন্তু অত শ্রদ্ধার সঙ্গে কোনো পত্রিকার নাম আজ কেউ করবে না। তখনকার দিনে আরও যে দুটি বড় পত্রিকা ছিল, বসুমতী ও ভারতবর্ষ, এ দুটোর কোনোটাতেই আমার যতদূর মনে পড়ে রবীন্দ্রনাথের একটি লেখাও প্রকাশিত হয়নি। কারণ রবীন্দ্র কাব্যের মেজাজের সঙ্গে এদের বিরোধ ছিল। রবীন্দ্রনাথের বিরোধী পত্রিকার সংখ্যাও কম নয়, হয়তো তারাই সংখ্যাগুরু। নিন্দামুখর এদেশের ঈর্ষাজর্জর ছোট বড় প্রত্যেকটি লোকের সঙ্গে অবিশ্রান্তভাবে লড়াই করেছেন রামানন্দ। তার তীক্ষ্ণ নিপুণ পরিহাস উজ্জ্বল বিবিধ প্রসঙ্গে রবীন্দ্রনাথের সমস্ত কাজের সমর্থন ও বিপক্ষের প্রতি যুক্তি শানিত বিদ্রূপ বাণ নিক্ষিপ্ত হয়েছে। যদি কেউ বলেন এর কি কোনো প্রয়োজন ছিল, তা ছিল। রামানন্দের সহায়তা না পেলে নিন্দার কুশাঙ্কুরে রবীন্দ্রনাথের কোমল মন ছিন্ন ভিন্ন হয়ে যেত। আমি রামানন্দের সঙ্গে এক বিশেষ আত্মিক যোগ অনুভব করতাম। ইনিও কবিকে আমারই মতন ভালোবাসেন। অতএব রামানন্দেরও নিশ্চয়ই কখনো কখনো ঈর্ষা করবারও অধিকার ছিল। কাজেই যখন বিচিত্রা পত্রিকা আধুনিক সজ্জায় অলঙ্কিত হয়ে রবীন্দ্রনাথের দুটি বৃহৎ রচনা ঋতুরঙ্গ ও তিন পুরুষে সমৃদ্ধ হয়ে প্রকাশ পেতে লাগল, তখন তিনি যে একটু ক্ষুণ্ণ হবেন এ আর আশ্চর্য কি। তাই সেদিন রবীন্দ্রনাথ নিজের হাতে শেষের কবিতার পাণ্ডুলিপি নিয়ে এসেছিলেন প্রবাসী সম্পাদকের মান ভাঙাতে। ফলে আমারই লাভ হয়ে গেল। এরকম অপ্রত্যাশিত আবির্ভাবের চেয়ে আর কি সুখকর ঘটনা ঘটতে পারে। আমার জন্মদিনের উৎসবে ওই বিচিত্রা পত্রিকার সম্পাদক উপেন গঙ্গোপাধ্যায়ও এসেছিলেন। তিনিও প্রায়ই আসতেন, ভারী মিষ্টভাষী মানুষ। রামানন্দবাবুর মতো উপেন গঙ্গোপাধ্যায়ও বালিকার রচনা পকেটে করে নিয়ে যেতেন। আমাদের সে সময়ে সাহিত্যের ক্ষেত্রে এত ভিড় ঠেলাঠেলি ছিল না। সম্পাদকের পছন্দ হলেই লেখা প্রকাশিত হতো এবং পছন্দটা নির্ভর করত লেখার উপরে, লেখকের
ঠিকজি কুষ্ঠির উপরে নয়। সেদিন জন্মোৎসবে যারা যারা এসেছিলেন সকলের কথা লিখতে গেলে মহাভারত হয়ে যাবে। শ্রদ্ধেয়া কামিনী রায়ের তখন কবিখ্যাতি দেশ জোড়া। তাছাড়া আরো একটা কারণে আমরা মেয়েরা তার প্রতি সমবেদনা অনুভব করতাম। আমরা শুনতাম জগদীশচন্দ্র বসুকে তিনি ভালোবাসতেন, জগদীশচন্দ্রও ভালোবাসতেন। এদের বিবাহ ঠিক ছিল, হলো না। শুনেছি এই বিরহের ফলশ্রুতি আলো ছায়া কবিতার বই। আর চিরকুমার পিসি রায়, চিরকুমার রইলেন যাকে ভালোবেসে, তিনিও এই কামিনী রায়। বিরাট পুরুষদের শ্রদ্ধা ও প্রীতি পাওয়ার যোগ্যা ছিলেন রমণীয়া কামিনী রায়। সেদিন আমাদের বাড়িতে কামিনী রায়কে একজন নবীনা মহিলা কবি হঠাৎ বলে বসলেন যে তারা পুরনো হয়ে গেছেন, এখনকার যুগে তাদের লেখা গ্রহণযোগ্য নয়। কামিনী রায় অন্তরের জ্যোতিতে জ্যোতিষ্মতী। এই অপমানে একটু বিচলিত হলেন না, স্নিগ্ধ মুখে চুপ করে রইলেন। আমার মার খুব খারাপ লেগেছিল এই দাম্ভিকতা। মা বললেন, কামিনী রায় পুরনো হয়ে গেছেন, ইনি যেন আর কোনোদিনও পুরনো হবেন না। পুরনো হলে কি দাম কমে গেল নাকি? রবিবাবু যা বলেন, নূতন গোফ গজালে যেমন বারবার আয়নায় মুখ দেখে, হীরা তেমনই সর্বক্ষণ অদৃশ্য গোফে তা দিচ্ছে। এই পুরনো হয়ে যাওয়া কথাটা আমারও কোনোদিন ভালো লাগে না। কি পুরনো হয় মানুষ, না তার ভাব? সত্তার যে অংশ অমর, সেইখানেই তো সাহিত্যের জন্ম। কাজেই একদিন যা ভালো ছিল, যদি সত্যিই ভালো হয়ে থাকে, অন্য দিনে কি তা নষ্ট হয়? আর বিচারই বা করে কে? বিচারকও তো কোনো অপরিবর্তনীয় মানদণ্ড হাতে করে বসে নেই। শরৎচন্দ্রকে সেই আমি প্রথম দেখলাম, প্রথম ও শেষ, কারণ তাকে আর আমি দেখিনি। যদিও তার প্রায় সমস্ত রচনাই আমি তখন সাগ্রহে গিলে ফেলেছি। বিপ্রদাস আমাকে তার প্রতি বিমুখ করেছে। বিচিত্রাতে বিপ্রদাস বেরুচ্ছে। আমি সেই অল্প বয়সে ভেবেছি, যিনি পল্লী সমাজ লিখেছেন তিনি বিপ্রদাস লিখছেন কেন? বিপ্রদাস যে খাওয়া ছোঁয়া নিয়ে হিন্দু কুসংস্কার মানছেন, লেখক তো তার সমর্থন করছেন। বিপ্রদাস যদিও যোগাযোগের বিপ্রদাসের মতো করেই কথা বলে, তবু তার কথাগুলো নিরর্থক। যদি তা গোরার অনুরূপ হয়ও, তবু গোরার লেখক গোরাকে দিয়ে গোঁড়ামির সমর্থনে যত কথাই বলুন, তিনি নিজে তো তা সমর্থন করেন না। গোরাকে সাহেব বানিয়ে তিনি সমস্ত হিন্দুয়ানি ও গোঁড়ামির মূলোচ্ছেদ করেছেন। আর শরৎচন্দ্রের বিপ্রদাস এর হাতে খাবো না, ও ছুঁয়ে দিলে হবে না ইত্যাদি করে কোন সত্যে উত্তীর্ণ হচ্ছেন? কিন্তু তাকে একথা জিজ্ঞাসা করার সাহস আমার সেদিন হয়নি। কবি প্রিয়ংবদা দেবী তার ছোট ছোট মাপের কবিতার বইগুলি সব আমায় দিয়েছিলেন। তাকে তো খুব কাছ থেকে দেখেছি, অমন স্নেহপ্রবণ মধুর স্বভাব বিদুষী আজকাল তো দেখি না। কেউ হয়তো জানে না তার সঙ্গে রবীন্দ্রনাথের বিবাহের প্রস্তাব হয়েছিল রবীন্দ্রনাথের পত্নী বিয়োগের পর। মহর্ষি দেবও ইচ্ছা করেছিলেন, রবীন্দ্রনাথ করেননি। শুনেছি প্রসিদ্ধ জাপানি শিল্পী ওকাকুরা তাকে ভালোবেসেছিলেন, একটা ছবিও এঁকেছিলেন। এসব কথা আভাসে শুনতাম, মধুর সুখস্পর্শ কাহিনী। এরা কেউ এদের জীবন লিখে গেলেন না, আমরা ভালো করে কিছু জানতে পারলাম না। কোনো কোনো মানুষের জীবনই তো দ্বীপ, যা অন্যের পথে আলো ফেলে, পৃথিবীকে চিনতে শেখায়। প্রিয়ংবদা দেবীর কথা মনে পড়লে একসঙ্গে অনেকগুলি নারী মূর্তি মনে আসে। এরা সকলেই বিদগ্ধা ও বহু গুণসম্পন্না, এবং প্রত্যেকেরই নানা বৈশিষ্ট্য। সরলা দেবী, হিরণময়ী দেবী, প্রিয়ংবদা দেবী, ইন্দিরা দেবী, সমস্ত নাম উল্লেখযোগ্য। সভা সমিতিতে এদের পাশাপাশি দেখতে আমার চোখ অভ্যস্ত ছিল। সকলেরই ব্রাহ্মিকা করে শাড়ি পরা, হাতে জাপানি পাখা, আভিজাত্যের প্রতিমূর্তি। সরলা দেবী শুনেছি খুব কড়া মেজাজের মানুষ ছিলেন, কিন্তু তার কাছে আমি যে স্নেহ পেয়েছি তাতে আমার সে কথা সমর্থন করতে ইচ্ছে হয় না। বস্তুত ঠাকুর বাড়ির সম্পর্কিত প্রত্যেককেই আমার খুব ভালো লাগতো, কাজেই আমার তাদের সম্বন্ধে মতামত পক্ষপাত দোষে দুষ্ট। অনুরূপা দেবীকে খুব কাছ থেকে আমি দেখিনি, তিনি এই সমাজের মানুষ নন। কান্তিচন্দ্র ঘোষের গোঁফ ছিল, কিন্তু তিনি তা দিচ্ছিলেন না। যদিও ওমর খৈয়ামের রুবায়েতের অনুবাদ করে তখন তিনি বিশেষ খ্যাতি লাভ করেছেন,
তিনি সুন্দর আবৃত্তি করতেন, ওহ, টেক দ্য ক্যাশ অ্যান্ড লেট দ্য ক্রেডিট গো, নর হিড দ্য রাম্বলিং অফ দ্য ডিস্টেন্ট ড্রাম। কথাটা সেদিন বড় সত্য ছিল। ভবিষ্যতের কোনো বিভীষিকা সেদিন আমি দেখতে পাইনি। আমার দুই হাত ক্যাশে পূর্ণ, নগদ মূল্যে ভরা, মোহর বাজছে ঝমঝম। এখনকার সঙ্গে একটা তুলনা আমার মনে আসে। এখন যারা ইন্টেলেকচুয়াল বলে খ্যাত, তাদের উন্নাসিকতা মনে হয় অনেক বেশি। অল্প বয়সী ছেলেরাও কেউ অমুক কাগজে লিখছে, কেউ অমুক প্রাইজ পেয়েছে, ব্যাস। তাদের সামনে এ বয়সেও ভয়ে আমরা মাথা তুলতে পারি না। ব্যতিক্রম যে নেই তা নয়, তবে তারা ব্যতিক্রমী। আমি তো আজ রীতিমতো হীনমন্যতা রোগে ভুগি, কারণ পুরনো হয়ে গেছি। কিন্তু সেদিন এইসব প্রসিদ্ধ সাহিত্যিকরা, যারা জ্ঞানে গুণে বয়সে আমার চেয়ে অনেক বড়, তাদের ব্যবহারে এতটুকু অবজ্ঞা দেখতে পাইনি। আমার বাবা যে এইটুকু একটা মেয়েকে নিয়ে বাড়াবাড়ি শুরু করেছেন, তাতেও কেউ তাচ্ছিল্য ভাব দেখাচ্ছেন না। তারা খুব খুশি, তুষ্ট ও তৃপ্ত। তারা আমার দিকে হাত বাড়িয়ে দিলেন, যেন সহযাত্রীকে গাড়িতে তুলে নিলেন। 1930 সালের 1 সেপ্টেম্বর আমি হঠাৎ কামিনী রায়, প্রিয়ংবদা দেবী, কান্তিচন্দ্র ঘোষ, জলধর সেন প্রভৃতির কন্টেম্পোরারি হয়ে গেলাম। উদয়শঙ্করকে নিয়ে তো আমরা মনে মনে মেতেছিলাম, বাবা তাকেও নিয়ে এলেন। তার সঙ্গে একটু একলা কথা বলবার ইচ্ছায় দোতলার বারান্দায় আলাদা করে চা দিলাম। বাড়ি তখন লোকারণ্য। আমি গল্প করবার চেষ্টা করছি, মির্জা খোঁচাটে সামলিয়ে সেখানে এলো। হতো আমার চেয়েও ভক্ত, তাও কথা বলুক না, আমি কি বারণ করেছি? ইচ্ছে করলে ওর নিচের ঘরেও নিয়ে যেতে পারে, একলা কথা বলতে যদি চায়, আমার কোনো আপত্তি নেই। তা নয়, এক পাক ঘুরে বিমর্ষ মুখে চলে গেল। সত্যি বলতে কি, কাছ থেকে তাকে দেখে আমি একটু নিরাশ হলাম, কারণ কথা বলা তো আর তার শিল্পের মাধ্যম নয়। যে মানুষটিকে স্টেজের উপরে কখনো পর্বতচূড়া, কখনো সমুদ্রের ঢেউ মনে হয়েছিল, সে হঠাৎ মানুষ হয়ে গেল। আমরা আগে সকলে একসঙ্গে গাড়ি করে বেড়াতে যেতাম দূরে দূরে। বাবার চোখের অসুখের পর বাবার যেতে পারেন না, তাই আমরা, অর্থাৎ আমি, সাবি, ছোট দুটি ভাই শান্তি, মির্জা, আমরা লেকে বেড়াতে যেতাম। তখন ঢাকুরিয়া লেক সবে কাটা হয়েছে বা হচ্ছে। বড় লেকটার সাজানো গোছানো শেষ হয়েছে, ওপাশের ছোট লেকটা কাটা হচ্ছে। তখন সেখানে এত জনসমাগম হতো না। কলকাতাতে লোক এর 1/4 ছিল কিনা সন্দেহ। সাদার্ন অ্যাভিনিউ দিয়ে হয়তো ঘন্টায় 2-3 খানার বেশি গাড়ি চলত না। বেড়াতে যাওয়ার সময় মির্জা রোজই ধুতি, পাঞ্জাবি ও চটি পরে নিত। ও যেন বাড়িরই একজন। বাড়ির অল্প বয়সীরা মোটামুটি সকলেই আমাদের ব্যাপারটা জানতো, কেউ কিছু বলতো না। শান্তি তো বরং বেশ সুযোগ করে দিত বাচ্চাদের নিয়ে এদিক ওদিক ঘুরতে চলে গিয়ে। জন্মদিনের উৎসব আয়োজনের মধ্যে ও একটু দূরে চলে গিয়েছিল। আবার আমাদের আগের মতো ভাব হয়ে গেল। ক্রমেই এমন অবস্থা হচ্ছে যে আমরা একজন আর একজনকে ছেড়ে একটুও থাকতে পারি না, অথচ থাকতে হয়। তাই সর্বদা দুঃখ এবং সুখ পাশাপাশি মেশামেশি করে মনকে ব্যাকুল করে রাখি। ও বলছে কয়েকদিনের জন্য দেশে ঘুরে আসবে, তাহলেই বা কি হবে? ভবিষ্যতে চিন্তা করবার বয়স আমার নয়। আমাদের যে বিয়ে হবে না সেটা মোটামুটি আমি জানি, কিন্তু ওকে ছেড়ে থাকতে পারবো না তাও জানি। তবু এ দুয়ের মধ্যে যে সামঞ্জস্য করা দরকার তা আমার মনেও আসে না, চেষ্টাও করি না। একদিন হঠাৎ ঝড় উঠে বৃষ্টি নেমেছে। আমি দুপুরবেলা নিচে নেমে এসেছি, ভাবছি উঠোনে দাঁড়িয়ে ভিজব। ও বললে, অমৃতা, এদিকে এসো। আমরা ওর ঘরের সামনের দিকে দরজার কাছে দাঁড়িয়ে আছি। ও চৌকাঠে হেলান দিয়েছিল, 2 হাত বাড়িয়ে আমাকে টেনে নিল। কেন তুমি আমার হাতটা সরিয়ে দিচ্ছ অমৃতা? আমার ভয় করে। ভয় না, ঈর্ষা। ঈর্ষা আবার কাকে? তোমার নিজেকে কি তুমি ঈর্ষা করো? তোমার শরীরকে কি তুমি ঈর্ষা করো? তোমার কি মনে হয় আমি তোমার চেয়ে তোমার শরীরটাকে বেশি ভালোবাসছি? তা নয় অমৃতা, তা নয়। আমি তোমাকেই খুঁজছি, তোমার আত্মাকে খুঁজছি। তুমি তো তোমার শরীরেই আছো। যে তোমাকে চোখে দেখা যায় না, হাতে ছোঁয়া যায় না, সেই দেহের অতীত তোমার সত্তাকেই আমি পাচ্ছি তোমাকে স্পর্শ করে। ও আমার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আমি বুঝতে পারি না মির্জা, বুঝতে পারি না।
আজকের মতো শেষ করলাম মৈত্রী দেবীর লেখা উপন্যাস নহন্যতে। কেমন লাগছে জানাবেন। আমি আমার মতো করে চেষ্টা করছি, ভুল ত্রুটি নিশ্চয়ই হচ্ছে, অনেক সংস্কৃত উচ্চারণ রয়েছে, চেষ্টা করছি যাতে ভালো করে পড়তে পারি। ভালো লাগলে জানাবেন, লাইক করবেন আর কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।